কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুমটা ভাঙলো দেখি ভোর হয়ে গেছে। দিদিমা কখন উঠে গেছেন কে জানে। আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে ঘরের ওই বারান্দার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি ফুল বাগান থেকে আর তার পেছনে আম বাগান থেকে কুয়াশা উঠেছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। হঠাৎই আম গাছটার তলায় দেখতে পেলাম ছাই রঙের প্যান্টুলুন আর ছাই রঙের গলাবদ্ধ কোট পরে মুখে মাথায় কম্পটা জড়িয়ে ওই চিমড়ে ভদ্রলোক চোখে বাইনাকুয়ার লাগিয়ে একদৃষ্টে বাড়ির দিকে চেয়ে আছে। তা দেখে গাটা আমার শিরশির করে উঠল। তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ। এমন সময় শুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়েও গেল আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরিয়ে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক কাটা লুঙ্গি আর সবুজ কম্বলে ড্রেসিং গ্রাউন পরে আম কাঠির দাঁতন চেবাতে চেবাতে সেজ দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন। তিনি আমাকে বললেন, জানিস এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন। বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন। ঘাড় ছাট চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চড়ুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই তিনি বলতেন, আমি মেয়ে মানিব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার ওপরে শোবার ঘরের সঙ্গে নাকি লাগা এক বাথরুম বানাবো। আবার এই লম্বা বারান্দা তো আছেই, তার এক কোণে ঘোরানো লোহার সিঁড়িও বানাবো। মেম সাহেব নাকি না হলে আসবেনই না। আর তাই না শুনে আমার ঠাকুমা, পিসিমার, জেঠিমারা তো হাত পা ছুঁড়ে বললেন, ও মা, সে কি কথা গো! মেমদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকসা পানা রং আর মরা খেকো ফিগার হয়, কি যে বলিস তার ঠিক নাই। মেমরা যে ওই ইয়েটিয়ে পর্যন্ত খায় শুনেছি। ছোট কাকা তখন বিরক্ত মুখেই বললেন, ঠিক আছে, তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই তাহলে আমার আর কিছু বলবারই নেই। বলো তো, নাগা সন্ন্যাসী হই গিয়ে তখন মেমেরও দরকার নেই আর ওই স্যুটগুলোরও দরকার নেই। এ শুনে তো ঠাকুমা আরও চেঁচামেচি করে দিল বুঝলি। ভয়ে কেউ ঠাকুরদার কানে কথাটাই তুললে না। অগত্যা ছোট কাকা শিশুচকে মিস্ত্রি লাগিয়ে যেমনটি বলেছিল সিঁড়িও বানিয়ে ফেলল। এইদিকে পাড়ার চোররাও বেশ সুবিধে পেয়ে গেল। রোজ রাতে ওই লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠে আর নামে। তাদের চালে রাত্রে ঘুমোনো কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল। তখন তিনি গদা হাতে বারান্দায় বেরিয়ে এলেন, কিন্তু চোরদের কি আর তিনি ধরতে পারেন? বরঞ্চ ওই চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। পর দিনই সেই সিঁড়িটা ওই মিস্ত্রি ডাকিয়ে খুলিয়েও দিলেন। আর ছোট কাকাকে একদিন ডেকেও বললেন যে, শোনো, পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। অগত্যা শেষটা ওই পানুর ফর্সা মোটা গোলচোকা 12 বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা সারা জীবন পরম সুখেই কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। সেজ দাদা মশাই বলেই হাওয়া হলেন। সব পুরনো বাড়ির মতন মামার বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত, বারান্দার এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনাও যায়। আর দুপুরের সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। এইদিকে পাঁচু মামার টিকিটি সকাল থেকেও দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, না হলে ও যে জন্মেছে তা আমি জানতেই পারতুম না। বাড়ির সদ্য কেউই ওর নাম করল না। দুপুরে প্রদীপেশের বর্মি বাক্সের সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো খুব একটা হাসি গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল, এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে গেলাম। বারান্দার বাঁকে ঘুরে দেখি চাকর বাকররা ভীষণ ঘটা করে অতিথি সৎকার করছে।
কে একটা রোগা লোক ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জলচৌকিতে বসে রয়েছে। চারিদিকে পান বিড়ি আর কাছে সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘন শ্যাম ট্যাম সবাই সেখানে রয়েছে, পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ শুনেই নিমেষের মধ্যে রান্নাঘর ফাঁকা। কে যে কোথায় চম্পট দিল ঠাহুরি করতে পারলাম না। চোখের পাতা ফেলতে না ফেলতেই দেখি কেউ কোথাও নেই, খালি বামুন দিদি ঘুমটার ভেতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারিনি, ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোকটা। ভাবতে ভাবতে গাটা আমার শিউরে উঠল। এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুর না গড়াতে একেবারে ভেতরে এসে সে দিয়েছে। চুলগুলো আমার সজারুর কাঁটার মতন উঠে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো, কে ও লোকটা? বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল, বলল, কি গো খোকা বাবু, কোন লোকটা? তুমি আমি ছাড়া তো লোক দেখছি না কোথাও। বলি সে সরে বসলো। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকার ঝনঝন শব্দ বেজে উঠল। বুঝলুম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ ব্যাপার। এই দিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ আর কি করব, সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবুও তখনই আমি তার খোঁজে বেরোলাম। 4-5টা ভুল দরজা খুলে তারপর 5বার তাড়া খাবার পর দেখি পূব দিকে ছোট ঘরে তক্তপোষের ওপর শুয়ে শুয়ে পাংশুপানা মুখ করে ছোট মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই তো ভীষণ বিরক্ত হয়ে গেল। বলল, ওহ, এখানে কেন? বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে। আমি তখন বললাম, চারিদিকে যেরকম ষড়যন্ত্র চলছে, এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোলে চলবে না। এইদিকে শত্রু এসেছে, ঘরে ঢুকে পড়েছে, তার খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে? তা না করে শোনার পর অমনি ক্যাঁক ক্যাঁক করে উঠলো আমার ওপর। আমি সেখান থেকে বাধ্য হয়ে চলেই গেলাম। সারা দিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতেই পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম না তোকে প্রদীপের বর্মি বাক্সের গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালা পোষটা ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে তুলে গল্প বলবার জন্য রেডি হলেন। আর এইদিকে আমার বুকটা তো ডিপ ডিপ করতে আরম্ভ করে দিয়েছে। দিদিমা বলতে লাগলেন, প্রদীপের ইয়া ছাতি ছিল, ইয়া পাঞ্জা ছিল। রোজ সকালে উঠে আধ সের দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভেজে খেতেন। কি যে তেজ ছিল ওনার, তা সত্যি কিনা মিথ্যে জানি না। প্রতিবেশী একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিচ্ছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গীকে নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাত্রে। এসেই মহা হইচই লাগলো। তিনি এখানে এসেই নাকি একটা বর্মি বাক্স হারিয়েছেন। সবাই মিলে নাকি 1.5 বছর ধরে সেই বাক্স খুঁজছিল। কোথায় আর পাওয়া যাবে সেটা? কেউ তো কোনোদিন চোখেই দেখেনি। শেষ পর্যন্ত সে আর পাওয়াই গেল না। আমি তখন দিদিমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাতে কি ছিল? দিদিমা তখন বললেন, কে জানে, মশলা টশলা হবে। ওই প্রদীপের একটি মাত্র ছেলে ছিল, তার নাম গজা। কালো রোগা ডিকডিকে, এক মাথা কোকড়া কোকড়া চুল। দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে। পড়াশুনো তো দূরের কথা, কাজের তো কোনো নামই নাই। সারাদিন শুধু টোটো করে পাড়া বেড়ানো।
অথচ কারুর কিচ্ছুটি বলিবার জো ছিল না তাহাকে। প্রতিবেশী তাহলে আর কাউকে আস্ত রাখবেন না? জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না। যত সব জগতের বদমাইশ আছে সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও তাই হলো। যখন বড় হলো, গাঁজা গুলি খেতে শিখলো, জোর আড্ডায় গিয়ে ছুটলো। মাঝে মাঝে তো তাকে দেখাও যেত না। এইদিকে প্রতিবেশী যেখান থেকে যেমন করে হোক টাকা জোগাড় করে, পাজি ছেলেকে আর পাই কি? হঠাৎ একদিন দেখা গেল গজার অবস্থা ফিরেছে। কথায় কথায় বাড়ি শুদ্ধ লোককে পাঠার মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে, ঘোড়ার গাড়ি কিনলো, আবার হীরের আংটিও কিনলো। বাড়ি শুদ্ধ সকলেতে অবাক। কে জানি কোথা থেকে এত টাকা পাই। প্রতিবেশী অবাক, চিন্তিত হলেন। অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদা এসে হানা দিত। টাকা ভালো, কিন্তু পাই কোথা? এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।